Hey guys, welcome back to my YouTube channel. আজকে আমি স্পিকিং বা কিউ কার্ড রিলেটেড কোনো বিষয় নিয়ে কথা বলবো না। আমি একটা ছোট্ট ভিডিও বানিয়েছি ওভারঅল আইএলটিএস প্রিপারেশন নিয়ে। ওভারঅল আইএলটিএস প্রিপারেশন বলতে আমি একদম রিডিং, লিসেনিং 4টা মডিউলে আমি কথা বলবো না। জাস্ট আমি কথা বলবো যে ছোট ছোট কিছু টিপস নিয়ে, যে টিপস গুলা আসলে আমরা অন্যদের কাছ থেকে পাই না, বা ইউটিউবে সার্চ করলেও আমরা এই টিপস গুলা পাই না, পেলেও খুব রেয়ার। তো আমি ভাবলাম যে কেননা আপনাদের সাথে এটা শেয়ার করে নেওয়া যাক। আচ্ছা, প্রথমে আমি বলবো বিগিনিং। আমরা কোথা থেকে স্টার্ট করব বা কিভাবে স্টার্ট করব। অনেকেই আছেন যারা আইএলটিএস সম্পর্কে কোনো বিষয়ই জানেন না, তারপরেও তারা শুরু করেন। যেমন আমার কথাই যদি আমি বলি, আমার আগে কখনো আইএলটিএস দিব বা অ্যাব্রড গিয়ে হায়ার স্টাডিজ এর জন্য অ্যাপ্লাই করব সেরকম কোনোই চিন্তা ভাবনা ছিল না। হঠাৎ করে মনে হলো যে ইয়েস, আমার আইএলটিএস দেওয়া উচিত, আমি যাই বিদেশ গিয়ে আমার হায়ার স্টাডিজ কমপ্লিট করি। সেই ক্ষেত্রে যখন আমি ক্যামব্রিজ বইগুলা কিনলাম, কেনার পরে আমার কাছে মনে হলো যে আমি আসলে কোথা থেকে শুরু করব। তো ওই বিষয়টা নিয়েই আমি, যারা বিগিনার আছেন তাদের জন্য এই স্টার্টিং লেভেলটা নিয়ে কথা বলবো। তারপর আছে অল সেট। অল সেট বলতে আমি বুঝিয়েছি যে আপনি ফুললি প্রিপেয়ার্ড, এবং ফুললি প্রিপেয়ার্ড হবার পর আপনার কিছু করণীয় আছে, সেই কাজগুলা আপনার কি কি কাজ করলে আপনার এক্সামটা ভালো হবে সেই নিয়ে। আর থার্ড যেটা আছে সেটা হচ্ছে মেইন এক্সামের দিন আপনার কি কি করণীয়। আর এখানে আমি কিছু টিপস দিয়েছি যে আপনারা কি কি নিয়ে যাবেন সাথে করে, কি কি নিয়ে গেলে সেটা আপনার আসলে টাইমটাকে বাঁচাতে সাহায্য করবে। যদিও আমাদেরকে আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিল জানিয়ে দেয় যে আপনাদেরকে কি কি নিতে হবে। আগে আমাদেরকে পেন্সিলও নিতে হতো না, পেন্সিল টেন্সিল কিছু নিতে হতো না, জাস্ট পাসপোর্টটা নিয়ে গেলেই হতো। আর এখন তো 25শে জানুয়ারি 2025 থেকে কলম দিয়ে স্টার্ট হয়েছে এক্সাম। সেক্ষেত্রে আমাদের কলমও নিতে হয় না, জাস্ট পাসপোর্টটা নিলেই হয়। তারপরেও টুকিটাকি কিছু জিনিস আছে যেগুলো আপনারা নিয়ে গেলে আপনাদের জন্য এক্সামটা আরো সহজ হয়ে যাবে। তো এই ছোটখাটো টিপস গুলা জানার জন্য এবং আপনাদের এক্সামটাকে সহজ করার জন্য আশা করছি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। আমি যেটা বলেছিলাম যে ফার্স্ট সেকশন ছিল বিগিনিং। আমরা বিগিনিংটা কিভাবে শুরু করব, এই বিগিনিংটাকেও আমি 3টা পার্টে বিভক্ত করেছি। প্রথমটা হচ্ছে ডু ইট ইউরসেলফ। অনেক এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট আছে, বা ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সনের অনেক স্টুডেন্ট আছে, বাংলা মিডিয়ামেরও অনেক স্টুডেন্ট আছে যারা নিজেরা প্রিপারেশন নিয়ে আইএলটিএস জার্নিটা শেষ করে এবং ভালো একটা ব্যান্ড স্কোর নিয়ে বের হয়। তাদের জন্য অবশ্যই শুভকামনা। তারপরে আমি বলবো যে কিছু কিছু স্টুডেন্ট তারা আবার ইউটিউবের সাহায্য নেয়। ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে আইএলটিএস রিলেটেড, রিডিং, রাইটিং, স্পিকিং। যদিও আমি আমার এক্সামের সময় পর্যন্ত জানতাম না যে ইউটিউবে স্পিকিং রিলেটেড কোনো ভিডিও আছে বা পেজ আছে, তো পরবর্তীতে আমি জানতে পেরেছি। ইউটিউবে আপনারা যখন দেখবেন তখন রাইটিং রিলেটেড মনে হয় খুব কম পেজ আছে। আর আমি চিন্তা করছি যে ভবিষ্যতে কোনো একটা পেজ বা আমার এই পেজেই হয়তো রাইটিং রিলেটেড কিছু ছোটখাটো টিপস দিব। আমার রাইটিং এ আমি আশা করেছিলাম হয়তো 6.5 এর উপরে উঠবে না, ফরচুনেটলি আমি 7 পেয়ে গেছি। আর আমার প্রিপারেশনও যে খুব বেশি দিনের ছিল তাও না। সেক্ষেত্রে ছোটখাটো একটু টিপস দিয়ে আপনাদেরকে যদি সহযোগিতা করতে পারি, সেটা আমার জন্য আনন্দজনক হবে। তারপর আমরা বলবো যে প্রাইভেট কোচিং। প্রাইভেট কোচিং এ অনেকেই আছেন যারা বিগিনিং এ বুঝতেই পারেন না যে আমরা কিভাবে শুরু করব।
যেমন আমি বলেছিলাম যে ক্যামব্রিজ কেনার পর আমি আসলে বুঝতে পারছিলাম না যে আমি কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব, কিভাবে পড়ব। আর লিসেনিংটা তো পুরোটাই YouTube এ দেখা দেয়াই আছে, স্ক্রিপ্ট দেয়া আছে, আপনারা জাস্ট দেখবেন। মেইনলি আমরা YouTube এ রিডিংটা নিয়েই বেশি ঝামেলায় পড়ে যাই। তো বেশিরভাগ স্টুডেন্টই রিডিং, রাইটিং এগুলোর জন্যই প্রাইভেট কোচিং এর দ্বারস্থ হয়। আর আমাদের দেশে অনেক নামকরা কিছু কোচিং সেন্টার বা লার্নিং সেন্টার আছে। তারা যথেষ্ট ভালো পড়ান। আপনারা যদি চান তাদের কাছে গিয়ে আপনাদের গাইডলাইন নিতে পারেন। সেক্ষেত্রে আ আপনারাই উপকৃত হবেন। আচ্ছা, বিগিনিংটা এভাবে এতটুকুই আমি বলবো। আর YouTube তো আছেই সাথে সহযোগিতা করার জন্য। যেকোনো কিছু আপনারা যদি ঝামেলা ফেস করেন, সমস্যা ফেস করেন, সাথে লিখে YouTube এ সার্চ দিলে আপনারা YouTube এ সেটা তখনই পেয়ে যাচ্ছেন। তারপর আমি বলব যে ফুললি প্রিপেয়ার্ড ফর এক্সাম। আপনারা যখন ফুললি প্রিপেয়ার্ড হয়ে যাবেন এক্সামের জন্য, তো আমরা সবসময়ই কি করি যে একটা এক্সামের জন্য যখন আমরা প্রিপারেশন নিয়ে ফেলি, কমপ্লিট করে ফেলি, তখন আমাদের মনে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আমরা কি আম কতটুক প্রিপারেশন নিলাম, কোন লেভেলে আছি। তো এই লেভেলটা চেক করার জন্য আমি বলব এক্সামের আগে কমপক্ষে ২ টা মক টেস্ট দিবেন। একদম ১ম দিকে যখন আপনারা ক্যামব্রিজ পড়া শুরু করবেন, তখন একটা মক দেয়া উচিত। তাতে আপনারা আপনাদের লেভেলটা বুঝে আপনাদের পড়াটা স্টার্ট করতে পারেন। তারপরে যখন ফুললি প্রিপেয়ার্ড হয়ে যাবেন এক্সামের জন্য, তখন আপনাদের আম লেভেলটা বুঝার জন্য আপনারা মক টেস্ট দিতে পারেন। আর মক টেস্ট মূলত ২ টা কাজে সহায়তা করে। এক, আমাদের লেভেল টেস্ট হয়ে যায়। আর সেকেন্ড হচ্ছে যে আমরা যে সেন্টারে এক্সাম দিব, মেইন এক্সাম যে সেন্টারে দিব, সেই সেন্টারেই যদি আমরা মক টেস্ট গুলো দেই, সেক্ষেত্রে ওই সেন্টারটার পরিবেশ আমাদের আগে থেকে পরিচিত হয়ে যাচ্ছে এবং এর ফলে হবে কি মেইন এক্সামের দিন আমাদের এত বেশি স্ট্রেসফুল লাগবে না। আমরা নরমালি যাব। কারণ যেহেতু আমরা একটা পরিচিত জায়গায় প্রবেশ করছি, সেহেতু আমাদের ভয় পাওয়ার কোনো কিছুই থাকে না। তো আমি বলব যে আপনারা ফুললি প্রিপেয়ার্ড হবার পর যদি বিগিনিং এ আপনারা কোনো মক টেস্ট নাও দেন, তাও ফুললি প্রিপেয়ার্ড হবার পরে যে সেন্টারে এক্সাম দিবেন, সেই সেন্টারে ১ টা বা ২ টা মক টেস্ট দিতে পারেন। এতে আপনাদেরই কনফিডেন্স লেভেল গ্রোথ হবে। আম কারণ আমি যখন এক্সাম দিব তার ঠিক ১ মাস আগে আমি আমার ডিপার্টমেন্টের স্যারের সাথে কথা বলেছিলাম রিকমেন্ডেশন লেটারের জন্য। তো তখন স্যার আমাকে এই বিষয়টা বলল যে, "তুমি আগে যাও, যে সেন্টারে এক্সাম দিবে সেখানে ১ টা ২ টা মক টেস্ট দাও। তোমার পরিবেশটা পরিচিত হয়ে যাবে এবং পরে তোমার এত বেশি স্ট্রেস লাগবে না এক্সামের দিন।" আর আমরা নরমালি বাসায় যে একটা পিসফুল অ্যাটমসফিয়ার এর মধ্যে ক্যামব্রিজ টেস্ট গুলা দেই, তাতে আমাদের মাথার মধ্যে এতটাও প্রেশার থাকে না। যতটা না আমাদের মেইন এক্সাম এবং মক টেস্টে থাকে। ওইখানে একটা এক্সামের ওয়েদার থাকে। সেক্ষেত্রে আমাদের এক্সাম হলের যে পরিবেশটা সেটার সাথে পরিচিত হওয়ার জন্য আমাদের মক টেস্ট দেওয়া উচিত। তাতে আমরা আসলে এক্সামের যে পরিবেশটা সেটার সাথে পরিচিত হই, এক্সাম ভীতিটা আমাদের কেটে যায়। প্লাস আমরা ওই ওয়েদার বা অ্যাটমসফিয়ারটার সাথে আমরা পরিচিত হয়ে যাই। সেক্ষেত্রে আমাদের এক্সামের দিন এত বেশি প্যারা লাগে না। আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা এক্সামের ডেট নিয়েছে, কিন্তু এক্সাম ভীতির কারণে তারা বারবার ডেট চেঞ্জ করার সিদ্ধান্ত নেয় বা এক্সাম আসার কাছাকাছি সময়ে তারা অসুস্থ হয়ে যায় ভীতির কারণে বা তারা পরবর্তীতে এক্সাম দেয়ই না। বারবার রেজিস্ট্রেশন করলেও তারা পরবর্তীতে এক্সাম দেয় না। তো এই ভীতিটা কাটানোর জন্য আমাদের মক টেস্ট দেয়া উচিত। আর আরেকটা বিষয় বলে রাখি
যে অনেকেই আছেন যারা অনলাইনে ব্রিটিশ কাউন্সিলে রেজিস্ট্রেশন করে ফেলেন। তো তাদের সিট বা সেন্টার কোথায় পড়বে সেটা এক্সামের ২-৩ দিন আগে হয়তো মেইল আসে। তারা তো আর সেন্টার সম্পর্কে বিশেষ কিছু জানে না যে কোথায় সেন্টার হবে। তবে হ্যাঁ, যারা আমার মতো মিডল ক্লাস স্টুডেন্ট, যাদের ভয়ভীতি অনেক বেশি, আম পরীক্ষার দিন অনেক বেশি স্ট্রেসফুল লাগে, তারা আ যেকোনো একটা যে সেন্টার গুলাতে এক্সাম হয়, সেই সেন্টার গুলাতে রেজিস্ট্রেশন করা ভালো। এতে হচ্ছে ওখানেই আমাদের এক্সাম হবে। তো এতে আমাদের সুবিধা হচ্ছে যে ওই পরিবেশটাতে আমি গিয়ে আমি জানি যে এখানেই আমার এক্সাম হবে এবং আমি এখানে গিয়ে ২ টা বা ১ টা মক টেস্ট দিতে পারি। পরিবেশটা আমার পরিচিত হচ্ছে। আমার ভয়টা কেটে যাচ্ছে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমি এখন চলে এসেছি মেইন এক্সামের টপিকে। মেইন এক্সামের দিন আমাদের কি করতে হবে? এখানে ১ম এই এসেছে ওয়ার্ম ক্লথস। ওয়ার্ম ক্লথস বলতে অনেকেই আছেন যারা এসির নিচে বেশিক্ষণ থাকলে তাদের আ খারাপ লাগে বা শরীর খারাপ লাগতে থাকে বা তাদের ঠান্ডা লাগতে থাকে অনেক বেশি। তো যখন আমাদের অনেক বেশি ঠান্ডা লাগতে থাকবে তখন আমাদের মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। আমাদের জাস্ট মাইন্ড ওইদিকে চলে যাবে যে আমার ঠান্ডা লাগছে। কিন্তু আমাদের এক্সামের দিন কোন ধরনের মাইন্ড চেঞ্জ করা যাবে না। এটাই হচ্ছে বিষয়। তো সেই ক্ষেত্রে আপনারা কিছু ওয়ার্ম ক্লথ একটা ওয়ার্ম ক্লথ যদি সাথে করে নিয়ে যান, এক্সাম হলে ঢুকে তারপরে গায়ে দিয়ে দিবেন। কারণ শীত অথবা গরম যেকোনো সময়ই ওদের সেন্টার গুলাতে প্রত্যেকটা সেন্টারেই ২ টা বা মিনিমাম ১ টা এসি তো অন থাকবেই। সেটাও 24 ডিগ্রি সেলসিয়াস। সেটা শীতকালেও এরকমই থাকে। এসি অন করা থাকে। এসি অন করা থাকে। তো আপনারা এটা মাথায় রাখবেন যে যাদের এসিতে সমস্যা, এসির বাতাসের সমস্যা হয়, তারা একটা ওয়ার্ম ক্লথ সাথে করে নিয়ে যেতে পারেন। এতে আপনাদের সুবিধা হবে। অনেকেই বলতে পারেন যে গরমের দিনে আমি কিভাবে নিয়ে যাবো? মানুষ বোকা বলবে বা পাগল বলবে। এগুলা আপনাদের মাথায় আনারই দরকার নেই। কারণ আপনার এক্সাম আপনি দিচ্ছেন। অন্য কেউ দিচ্ছে না। আর রেজাল্ট খারাপ হলে ওই মানুষগুলোই কিন্তু আঙ্গুল তুলে বলবে যে রেজাল্ট কেন খারাপ হয়েছে। তো অন্য কে কি বলল সেটা নিয়ে মাথা না ঘামিয়ে নিজের যেটাতে কমফোর্ট হবে, নিজের যেটাতে সুবিধা হবে সেটাই আপনি করবেন। তারপর আমি কথা বলবো ওয়াটার বটল নিয়ে। ওয়াটার বটল, হ্যাঁ, যদিও বলা হয়ে থাকে যে সাথে করে কিছু নেয়া যাবে না। জাস্ট পাসপোর্টটা সাথে করে নিয়ে যেতে হবে। তারপরেও আপনারা একটা ওয়াটার বটল নিয়ে যাবেন। কারণ আমি আমার কথাই যদি বলি, এসির নিচে গেলে আমার আম কাশি উঠে যায়। যেটা একদম নরমাল বিষয় আমার। তো এরকম অনেকেরই হয়। এসির বাতাস সহ্য হয় না। বারবার পানি খেতে হয়। ওখানেও পানির ব্যবস্থা আছে বাট আপনার টাইম নষ্ট হবে। বারবার উঠে গিয়ে পানি খাবেন, আবার আসবেন। এর থেকে বরঞ্চ একটা পানির বোতল সাথে করে নিয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, ওখানে হচ্ছে ওরা যদিও এটা বলে দেয় যে পানির বোতল সাথে করে নিয়ে গেলে যে র‍্যাপিং পেপারটা থাকে বা কাগজের উপরে যে সিলটা সরি বোতলের উপরে যে সিলটা থাকে সেটা খুলে ফেলতে হয়। জাস্ট বোতলটা নিয়ে যাবেন। পানি সহ বোতলটা নিয়ে যাবেন। আম কোনো কাগজ লাগানো থাকতে পারবে না বোতলে। এটা একটু খেয়াল রাখবেন। এটা ওখানে গেলেও ওরা বলে দিবে। আর আপনার যদি এরকম সমস্যা হয় তাহলে আপনি মাস্ট পানির বোতল সাথে নিয়ে যাবেন। নয়তো আপনার পরীক্ষাতে অনেক সমস্যা হবে। বি মেন্টালি স্ট্রং, এটা আসলে সবচাইতে আগে এবং খুবই ইম্পোর্টেন্ট বিষয়। সবচাইতে আগে বলা উচিত ছিল আমার। মেন্টালি আপনার স্ট্রং থাকতে হবে। যত যাই হয়ে যাক, আপনার মেন্টালি স্ট্রং থাকতে হবে। লিসেনিং এ যদি লিসেনিং খারাপ হয়, রিডিং খারাপ হয়,
বা লিসেনিং খারাপ হলো, লিসেনিং এ একটা ছুটে গেল, লিসেনিং যেটা ছুটে গিয়েছে সেটা গেছে, এর পরের গুলাতে আপনি ফোকাস করতে হবে, কিন্তু মেন্টালি ব্রেকডাউন হওয়া যাবে না, মন খারাপ করা যাবে না, আগের গুলো নিয়ে চিন্তা করা যাবে না। যা হয়েছে হয়েছে, কিন্তু যতটুক বাকি আছে সেটাকে আমার কভার করতে হবে, সেটাতে আমার বেস্টটা দিতে হবে, সেটা সবসময় চিন্তা করে মেন্টালি স্ট্রং থাকতে হবে। এটা জাস্ট একটা এক্সাম, এছাড়া আর কিছু না। আমরা আমাদের জীবনে অনেক এক্সাম দিয়ে এসেছি, এটাও সেরকমই একটা এক্সাম। আমরা যদি মেন্টালি স্ট্রং থাকতে পারি তাহলে এটা ওভারকাম করা খুব বেশি টাফ না। তারপর আমি বলবো পেন নিয়ে। আমরা জানি যে আগে আমরা পেন্সিল দিয়ে এক্সাম দিতাম, কিন্তু এখন 25শে জানুয়ারি 2025 থেকে এখন পেন দিয়ে আমাদের এক্সাম দিতে হচ্ছে। আর যেহেতু পেন দিয়ে এক্সাম দিতে হচ্ছে, তো আমি কিছু পেনের পিকচার দিব, দেখাবো। এইরকম পেনগুলাই হচ্ছে আমাদেরকে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি তে প্রোভাইড করা হয়। অনেকেই আছেন যারা জেল পেন দিয়ে লিখতে অভ্যস্ত নন, তারা একটু জেল পেন দিয়ে লেখার অভ্যাস করবেন, প্র্যাকটিস করবেন। আমি এই পেনগুলা দেখাচ্ছি, এটার কারণ হচ্ছে যারা জেল পেন দিয়ে অভ্যস্ত না, বা এই পেনগুলা দেখলে আপনারা লাইব্রেরি থেকে এগুলা কিনে নিয়ে এগুলা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। যদিও নর্মাল পেন দিয়েও আপনারা প্র্যাকটিস করতে পারেন, তবে যেহেতু জেল পেনটাই আমাদেরকে দেয়, তো অনেকেই জেল পেন দিয়ে লিখতে পারেন না, সেক্ষেত্রে আপনারা একটু প্র্যাকটিস করে নিলে আপনাদের সুবিধা। হ্যাঁ, এই যে এই পেনটা দেখছেন, এই পেনটা আবার জেল পেন না। আচ্ছা, এটা একটা জেল পেন, এটা একটু চিকন, তো এটা দিয়ে আমার মনে হয় লিখতে সুবিধা। এটা একটু মোটা, প্লাস এটাও মোটা। এই দুইটা পেন দিয়ে, যারা চিকন পেন দিয়ে লিখতে অভ্যস্ত, তাদের কাছে এই দুইটা পেন একটু লিখতে টাফ লাগবে, যদিও সাথে এরকম একটা করে চিকন পেন দিয়ে দেয়, দুইটা পেন দেয়। হয়তো এটা দিল প্লাস এটা দিল, অথবা এটা দিল প্লাস এটা দিল, যে কোনো দুইটা দেয়, একটা চিকন একটা মোটা। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই যে উপরের এই তিনটা পেনই জেল পেন, জাস্ট এটা বল পেন। এই পেনটাও প্রোভাইড করে, এই পেন একটা মোটা পেন, একটা চিকন পেন। সেক্ষেত্রে আপনারা এই পেনগুলো দিয়ে যদি প্র্যাকটিস করেন বাসায়, এই পেনটা হয়তো আপনারা লাইব্রেরিতে খুঁজে পাবেন না, এটা কোম্পানি থেকে প্রোভাইড করা হয়। তারপরেও আপনারা খুঁজতে পারেন, খুঁজে যদি পান সেক্ষেত্রে তো ভালো। আর এই পেনগুলা আমি দেখানোর একটাই কারণ, আপনাদের যাতে সুবিধা হয়। তো আজকের মতো এতটুকুই ছিল। আমি আশা করি যে এই টিপস গুলা আপনাদের অনেকটাই উপকারে আসবে। তো থ্যাংক ইউ।